হাই নিউজ আপনাদেরকে স্বাগত। আমি রিক। শুরু করছি নিউজ টুডে। সবার আগে চোখ রাখবো হেডলাইন্সে। চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দেওয়ার সরকারি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজ্য সরকার ওই ভাতা কোনোভাবেই বিতরণ করতে পারবে না। অসামরিক বিমান পরিবহনের নিরাপত্তায় বরাদ্দ মাত্র 65 কোটি। প্রশ্নের মুখে কেন্দ্রের বিজেপি সরকার। সিবিআই তদন্তের দাবি এয়ার ইন্ডিয়ার 2 কেবিন ক্রুয়ের। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ফাঁস হয়ে গেছে 160 কোটি ইউজার নেম আর পাসওয়ার্ড। বিস্ফোরক তথ্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ সংস্থা সাইবার নিউজে। বহু মানুষের সাইবার নিরাপত্তা প্রশ্নের মুখে। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা পুরুলিয়ায়। প্রাণ হারালেন ঝাড়খণ্ডের 9 জন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া জামশেদপুর 18 নম্বর জাতীয় সড়কে। ইরানের বিরুদ্ধে আমেরিকা অস্ত্র ধরবে কিনা সেই বিষয়ে 2 সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের তরফে জানালেন প্রেস সচিব ক্যারোলিন লেভিট। ইরানের নতুন গোয়েন্দা প্রধান হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি। গত 15 জুন ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছিল সে দেশের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ কাজেমি। ফের পিছল অ্যাক্সিয়াম 4 অভিযান। 22 জুন মহাকাশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল শুভাংশু শুক্লাদের, কিন্তু দুদিন আগেই আবার বাতিল হয়ে গেল অভিযানের দিন। এসএসসিতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রার্থীদের যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন আপাতত আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এই 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে, ততদিন শিক্ষাকর্মীরা কোনো ভাতা পাবেন না। আর হাইকোর্টের এই সিদ্ধান্ত নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ ভাতার উপর কলকাতা হাইকোর্টের এই অন্তর্বর্তী স্থগিতাদেশ নিয়ে বলেন, গ্রুপ সি গ্রুপ ডি যারা আচমকা চাকরি হারিয়ে পরিবার নিয়ে পথে বসেছিলেন তাদের আর্থিক সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন একটি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেটা নিয়েও আপত্তি করা হলো এবং তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। গ্রুপ সি গ্রুপ ডি যারা আচমকা চাকরি হারিয়ে পরিবারগুলো পথে বসেছিল তাদের আর্থিক সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন একটা ভাতা, একটা রিলিফের ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেটা নিয়েও আপত্তি করা হলো এবং আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন। অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা, তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিক। আমরা দেখলাম যে অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তীকালীন এই ভাতা সেটাও আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন। আইনে কি করবে রাজ্য সরকার সেটা রাজ্য সরকার আইনগত দিক থেকে। শুক্রবার ফের উত্তেজনা রাজ্য বিধানসভায়। স্পোর্টস ইউনিভার্সিটি সংক্রান্ত বিলের আলোচনায় শুরুতেই উত্তপ্ত হয় পরিস্থিতি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ যখন আলোচনায় অংশ নিতে উঠে দাঁড়ান, সেই সময় শাসক দলের বিধায়করা প্রতিবাদ জানাতে শুরু করেন। বিজেপির অভিযোগ তারা বারবার বাধা দিয়ে তাদের বক্তৃতা থামিয়ে দেওয়ার চেষ্টা করে। তৃণমূল বিধায়কদের পাল্টা বক্তব্য, প্রতিদিন বিরোধীরা নিজেদের কথা বলেই হেঁটে বেরিয়ে যান, তাই ওদের বক্তব্য রাখার অধিকার নেই যখন নিজেরাই আলোচনায় থাকতে নারাজ। পরিস্থিতি সামাল দিতে বিমান বন্দ্যোপাধ্যায় দুপক্ষকে শান্ত হওয়ার আবেদন জানান। তারপরই শাসক দলের বিধায়করা শুনছি না শুনবো না স্লোগান তুলতে থাকেন, যা পরিস্থিতি আরো উত্তেজনক করে তোলে। বিজেপির পশ্চিমবঙ্গ দিবস ঘিরে তুলকালাম। সুকান্ত মজুমদারের বাইক মিছিলে দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ভবানীপুরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। শুক্রবার রাজ্য বিধানসভা থেকে রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে যান শুভেন্দু। অন্যদিকে সুকান্ত মজুমদার ভবানীপুরের শ্যামাপ্রসাদ মজুমদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে যান। সেখানেই বাইকে করে কিছুটা এগোতেই তাকে পুলিশ বাধা দেয় বলেই অভিযোগ। রাজ্যে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এখনো পর্যন্ত পর্যটকের সংখ্যা 27,11,708 জন। তথ্য তুলে ধরে বিধানসভায় দাবি পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেনের। রাজ্যের উদ্যোগে বিদেশিদের উপযোগী পরিবেশ বান্ধব ব্যবস্থা যে এর জন্য দায়ী তা বলা বাহুল্য। রাজ্যে ক্রমাগতই বাড়ছে বিদেশি পর্যটকদের সংখ্যা। তথ্য তুলে ধরে বিধানসভায় এই দাবি করেন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। জানান, গত বছর 32 লক্ষ পর্যটক এসেছিলেন। এর মধ্যে বাংলাদেশি পর্যটক 1,82,000।
বিদেশিদের ইকো ফ্রেন্ডলি পরিবেশ, তাদের পছন্দের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার ফলে তারা স্বাচ্ছন্দ্য পাচ্ছেন, আর তাতেই যে বাড়ছে পর্যটকের সংখ্যা তা বলাই বাহুল্য। পাশাপাশি পর্যটন মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পর্যটন কেন্দ্রগুলিকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে ও হচ্ছে। আগে রাজনৈতিক অস্থিরতার জন্য পর্যটকরা উত্তরবঙ্গে যেতেন না। 2011 সালে ক্ষমতায় আসার পরই এলাকার রাজনৈতিক পরিস্থিতি সুরক্ষা নিশ্চিত হয়েছে, শান্তি বহাল হয়েছে, বিপুল সংখ্যক পর্যটকও যাচ্ছেন। দার্জিলিং বা উত্তরবঙ্গের পাহাড় ডুয়ার্সের মতোই বাংলার পর্যটনের নবতম জোয়ার এসেছে দীঘাকে ঘিরে, যেখানে জগন্নাথ মন্দির তৈরির পর প্রবলভাবে বিদেশি পর্যটকরা আসছেন। সেই ব্যাপারে এখনই স্পষ্ট তথ্য না থাকলেও বিদেশি পর্যটকদের সংখ্যা যে বাড়বে তা বলাই বাহুল্য। এ যাবৎ রাশিয়া, আমেরিকা, ইতালি থেকে এখনও পর্যন্ত 27,11,708 জন পর্যটক এসেছেন রাজ্যে। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারে এই ডিসেম্বরে বিধানসভা ভোট, আর তার আগে বিহারে জনসভা করতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে আরজেডি এবং কংগ্রেসকে একযোগে তিনি বিঁধলেন এবং পরিবারতন্ত্র নিয়েও খোঁচা দিলেন উভয় দলকে। চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। ভোটের আগে বিহারে গিয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি পরিবারতন্ত্র নিয়ে আরজেডি এবং কংগ্রেসকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এও জানান, বিহারের উন্নয়ন থামবে না। একই সঙ্গে আরজেডি এবং কংগ্রেসের শাসনকালকে জঙ্গলরাজ বলেও কটাক্ষ করেন তিনি। বিহারের শিয়নের এক জনসভায় বক্তৃতা করার সময় মোদী যেমন এনডিএ সরকারের উন্নয়নের কথা বলেন, তেমনি একযোগে লালু প্রসাদ যাদবের আরজেডি এবং কংগ্রেসকেও আক্রমণ করেন। साथियों, देश में सबको आगे बढ़ने के अवसर मिले, किसी के साथ भी भेदभाव न हो, ये हमारे संविधान की भावना है। हम भी इसी भाव से कहते हैं, सबका साथ, सबका विकास। लेकिन लालटेन और पंजे वाले कहते हैं, परिवार का साथ, परिवार का विकास। हम कहते हैं सबका साथ, सबका विकास। वो कहते हैं परिवार का साथ, परिवार का विकास। মোদির দাবি, দলিত এবং পিছিয়ে পড়া সম্প্রদায়গুলি এর সবচেয়ে বড় শিকার। অনেকের মতে আরজেডি নেতা তথা লালু পুত্র তেজস্বী যাদবের স্বজনপ্রীতির অভিযোগের জবাব দিয়েছেন মোদী। উল্লেখ্য, তেজস্বীর অভিযোগ, বিহারে বিভিন্ন কমিশনে এনডিএ তার নেতাদের বিভিন্ন আত্মীয়কে নিয়োগ করা হয়েছে। সেই বিহারে গিয়েই মোদী দাবি করেন, জঙ্গলরাজ তৈরি করা দলগুলি আবার ক্ষমতা দখলের চেষ্টা করছে। তার কথায় আগে বিহারের কি অবস্থা ছিল তা আজকের তরুণ প্রজন্ম শুধু শুনেছে। বিহারে এনডিএ সরকার ক্ষমতায় এসে অনেক উন্নতি করেছে, তবে সেই উন্নয়নের গতি থামবে না বলেই দাবি করেন মোদী। বিহারের অগ্রগতি নিশ্চিত করতে অবশ্যই উন্নয়নের গতি বজায় রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেন, মোদী শান্তিতে ঘুমাবে না। অন্যদিকে গত 5 মাসে মোদী এই নিয়ে 5বার বিহারে গেলেন। তার জনসভা যে জেলায় ছিল সেই শিয়ন এবং তার নিকটবর্তী জেলা গোপালগঞ্জ ছাপড়া আরজেডির শক্ত ঘাঁটি। সেই ঘাঁটিতে মোদী ভাঙন ধরানোর চেষ্টা করলেন বলেও দাবি অনেকের। জনসভার আগে এক ঝাঁক প্রকল্পের উন্নয়ন করেন মোদী। 5,900 কোটি টাকারও বেশি মূল্যের মোট 28টি উন্নয়নমূলক প্রকল্প চালু হয় তার হাত ধরে। বৈশালী দেউরিয়া রেলপথ প্রকল্পের উদ্বোধন করেন মোদী। একটি নতুন ট্রেনের সূচনাও করেন তিনি। এছাড়া জল সরবরাহ, নিকাশি ব্যবস্থা উন্নয়নের জন্য একাধিক প্রকল্পেরও উদ্বোধন করেন মোদী। হাই নিউজ নেটওয়ার্ক। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত পাকিস্তানকে তিনি সংঘর্ষ বিরতিতে রাজি করিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের সেই দাবি অবশ্য আগেই উড়িয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। স্পষ্ট জানিয়ে দিয়েছিল, আগে সংঘর্ষ বিরতির আর্জি জানিয়েছিল পাকিস্তানি, ভারত তাতে রাজি হয়। এবার পাকিস্তান নিজেই স্বীকার করে নিল সেই কথা। অনুষ্ঠানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাকদার জানান, অপারেশন সিন্দুর চলাকালীন রাওয়ালপিন্ডি ও পাঞ্জাবে 2টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারত। এরপরই ভারতকে সংঘর্ষ বিরতির অনুরোধ জানাতে বাধ্য হয়েছিল তারা। তিনি বলেন, রাওয়ালপিন্ডির নূরখান বিমান ঘাঁটি এবং পাঞ্জাবের শোরকোট বিমান ঘাঁটি লক্ষ্য করে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এরপরই পাকিস্তান আমেরিকার সাহায্য চায়, সৌদি আরবও মধ্যস্থতা করে। নূরখান এয়ারবেস পাকিস্তানের অন্যতম সংবেদনশীল সামরিক ঘাঁটি। এখানেই বিমান বাহিনীর অপারেশন ও ভিআইপি পরিবহন ইউনিট রয়েছে। ইশাকদারের কথায়, হামলার পর সৌদি প্রিন্স ফয়সাল আমাকে ফোন করেন। তিনি জানান, মার্কো রুবিওর সঙ্গে আমি যে কথা বলেছি তা তিনি জানেন। এখন তিনি কি ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন, সংঘর্ষ বিরতির প্রস্তাব দেবেন? আমি বলি, হ্যাঁ ভাই, আপনি পারেন।
এরপর তিনি ফোন করে আমাকে জানান জয়শঙ্করকে তিনি জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত 7ই মে অপারেশন সিন্দুর শুরু করে ভারত। 10ই মে সংঘর্ষ বিরতি হয়। ওই দিন লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে সরাসরি ফোন করেন পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাসিফ আবদুল্লাহ। সংঘর্ষ বিরতিতে দুপক্ষই সম্মত হয়। এরপরই বিকেলে সাংবাদিক সম্মেলনে সংঘর্ষ বিরতির কথা জানান বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। হাই নিউজ নেটওয়ার্ক। এক অভূতপূর্ব তথ্য ফাঁসের ঘটনা সামনে আনলেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের তদন্তে জানা গেছে অন্তত 30টি ডেটাবেসে থাকা প্রায় 16 বিলিয়ন লগইন তথ্য, যার মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেল, অ্যাপল সহ বহু জনপ্রিয় অনলাইন পরিষেবার ইউজার নেম ও পাসওয়ার্ড হ্যাকারদের কাছে ফাঁস হয়েছে। এই তথ্য ফাঁসের শুরু 2025 সালের জানুয়ারি থেকে। সাইবার নিউজ নামের গবেষক দল জানিয়েছে এই বিপুল তথ্য একসময় ইন্টারনেটে প্রকাশ্যে ছিল, পরে তা বন্ধ করে দেওয়া হয়। তবে কারা এই ডেটাবেসের মালিক তা জানা যায়নি। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ফাঁস হওয়া তথ্য পুরনো নয়, বরং একেবারে নতুন এবং সরাসরি ব্যবহারযোগ্য। প্রতিটি তথ্য রেকর্ডে থাকে একটি ওয়েবসাইটের নাম, ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড, যা মূলত ইনফোলিস্টের ম্যালওয়্যার দিয়ে চুরি করা হয়ে থাকে। এই ম্যালওয়্যারের ব্যবহারকারীরা কম্পিউটার বা ফোন থেকে গোপন তথ্য চুরি করে, এবং বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের তথ্য দিয়ে সহজেই কারো অ্যাকাউন্ট হ্যাক বা চুরি বা ফিশিং চালানো সম্ভব। অনেকে এখনো 2 স্টেপ ভেরিফিকেশন চালু না করায় বিপদের আশঙ্কা আরও বাড়ছে। রাজ্যে একের পর এক সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা ঘটছে। মুর্শিদাবাদ থেকে সাম্প্রতিক কলকাতার উপকণ্ঠে মহেশতলার ঘটনা। এ রাজ্যে সম্প্রীতির আবহ নষ্ট করার চক্রান্ত হচ্ছে বলেই অভিযোগ করল বিশিষ্ট মানুষদের সংগঠন দেশ বাঁচাও গণমঞ্চ। পুজোর আগে রিলিজ হবে বিবেক অগ্নিহোত্রীর ছবি বেঙ্গল ফাইলস। প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই ছবির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুললেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার, চলচ্চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, সাহিত্যিক আবুল বাশার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু প্রমুখ। বিশিষ্টদের আক্রমণের মুখে পড়ে বিজেপি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বেঙ্গল ফাইলসের মতন ছবি বানিয়ে বাংলাকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে বলেই অভিযোগ করেন তারা। একদম সাজানো যে সাজিয়ে 30 সেপ্টেম্বরে রিলিজ, সামনে ইলেকশন, দুর্গাপুজো, প্রথম হচ্ছে বাঙালি হিন্দু দুর্গাপুজো, দুর্গার প্যান্ডেল জ্বলছে, এইসব প্রভাকাণ্ডা করে ছবিটাকে বাজারে আনতে চাইছি। কিন্তু বাঙালি আমরা কিন্তু পিছিয়ে নেই। তার কারণ আমি শুধু একটা ছোট্ট এইটুকুন জায়গার কথা বলেছি, কালীগঞ্জ দিনদার থেকে। এখানে সৈকত আছে, এরা আছে, ওরাও বলবে, ওর সঙ্গীত জগৎ নিয়ে বলবে কি কতটা ডেভেলপ করেছে মমতা। তো এই ভয় পাওয়ার চেষ্টা হচ্ছে আমাদের পশ্চিমবাংলাকে। ওরা যেহেতু ভয় পায়, এইভাবে ভয় পাওয়ার চেষ্টা করছে, এটা কাপুরুষ চেষ্টা। এভাবে আয়োজন করেছে যে এর পরিষ্কার ভাবে অন্ধকার অতীতে একটা বিভাজিত ভারতবর্ষে, খণ্ড খণ্ড ভারতবর্ষে যে জাতির মহাত্মাকে, জাতির জনককে তৈরি করে দিলেন, সেই বীজ রক্ত রয়ে গেছে ভারতবর্ষের। এটাই দুর্ভাগ্য। দিল্লি বম্বে থেকে আবার বন্ধু বান্ধবরা তারা ফোন করে বলছে এখানে কি হচ্ছে, এখানে কি যাওয়া যায়, রাস্তায় বেরোনো যায়, এই ধরনের খবর এখন যায়, একটু কোনো মানেই হয় না। আমরা তো এখানে সেরকম খারাপ নেই। অতএব আমি বলবো যে এই ধরনের অন্যায় মিথ্যাচার যেটা ছড়ানো হচ্ছে তার প্রতিবাদ করা দরকার, এবং প্রতিবাদ করা দরকার মানুষে ঘৃণা ছড়ানো। মুক্তি পেয়েছে কেসারি চ্যাপ্টার 2 মুভি, আর তার মাঝেই আইনি জটিলতা। মুভিতে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নাম বিকৃত করার অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হয়েছে এফআইআর। 15 এপ্রিল মুক্তি পেয়েছে কেশরী চ্যাপ্টার 2, তারই মাঝে আইনি জটিলতা। বলিউডে তৈরি হওয়া এই ছবির প্রযোজকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানায়। অভিযোগ, এই ছবিতে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নাম ও তাদের সম্পর্কিত তথ্য বিকৃত করা হয়েছে। কেশরী চ্যাপ্টার 2 এর প্রযোজকের নামে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা লঙ্ঘনের মামলা করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেই এই ছবিতে যে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে তা নিয়ে সরব হয়েছিল তৃণমূল।
একটি সাংবাদিক সম্মেলনে এই ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে কুণাল ঘোষ বলেছিলেন, কেশরী চ্যাপ্টার 2 এর নামে যে সিনেমাটা আসছে সেখানে বাঙালি বিপ্লবদের যেভাবে বিকৃত করা হয়েছে সেটা আমরা কোনো পরিস্থিতিতেই মেনে নেব না। এটা কিভাবে তৈরি হতে পারে? এটা কিভাবে শংসাপত্র পর্যন্ত পেয়ে যেতে পারে? মুক্তি পাওয়ার আগে কেন আটকে দেওয়া যাবে না? এখানে দেখানো হচ্ছে স্বাধীনতা সংগ্রাম আর ক্ষুদিরাম বসুর নাম বিকৃত করা হচ্ছে ক্ষুদিরাম সিং। ঋষি অরবিন্দের ভাই বীরেন্দ্র কুমার ঘোষকে করা হয়েছে বারিন কুমার। বাঙালিরা কি স্বাধীনতা আন্দোলন করেনি? ঘোষ বোস স্বাধীনতা আন্দোলন করেনি? স্বাধীনতা আন্দোলন সিং কুমার দিয়ে তুলে ধরতে হবে? এভাবে কেন বাংলাকে ছোট করা হচ্ছে? আমরা এর তীব্র প্রতিবাদ করছি। অবিলম্বে এই ছবি সংশোধন করে বাস্তব নামগুলিকে ঠিকভাবে আনার আমরা দাবি জানাচ্ছি। এফআইআর দায়ের করা নিয়ে বিধাননগর দক্ষিণ থানার ডিসি অনিশ সরকার জানান, একটা অভিযোগ বিধাননগর দক্ষিণ থানায় এসেছে। একটা সিনেমা ইদানিংকালে লাইভ স্ট্রিমিং হচ্ছে। সিনেমাটির নাম কেশরী চ্যাপ্টার 2। সেখানকার একটা দৃশ্যে ক্ষুদিরাম বসুর নামকে ক্ষুদিরাম সিং বলা হয়েছে। প্রফুল্ল চাকির কোনো উল্লেখ নেই। এছাড়া ঋষি অরবিন্দের ভাই বারীন্দ্র কুমার ঘোষ, যিনি বিপ্লবী ছিলেন, তার নাম বারীন্দ্র কুমার বলা হয়েছে। শুধুমাত্র ঐতিহাসিক তথ্যগুলোকেই বিকৃত করা হয়নি, বরং তাদের গরিমা লান করার চেষ্টা করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই একটি কেস করা হয়েছে। এও দেখানো হয়েছে যে ক্ষুদিরাম বসু ও বারীন্দ্র ঘোষ অমৃতসরের ছাত্র ছিলেন। এই ভিত্তিতেই অভিযোগ করা হয়েছে। বিধাননগর থানায় কেস রুজু করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। সব অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ধূমকেতু। ভক্তরা তাদের ভালোবাসার সেই জুটি দেব শুভশ্রীকে ফের পর্দায় দেখার জন্য রয়েছেন অধীর অপেক্ষায়। এই ছবি এখনো পর্যন্ত তাদের জুটির শেষ ছবি। 12টা বছর দর্শক অপেক্ষা করেছেন তাদের প্রিয় জুটির সেই ম্যাজিক নস্টালজিয়া পর্দায় ফিরে পাওয়ার জন্য। বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে ধূমকেতুর মুক্তিকে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ধূমকেতু। ভক্তরা তাদের ভালোবাসার সেই জুটি দেব শুভশ্রীকে ফের পর্দায় দেখার জন্য রয়েছে অধীর অপেক্ষায়। এই ছবি এখনো পর্যন্ত তাদের জুটির শেষ ছবি। 12টা বছর দর্শক অপেক্ষা করেছেন তাদের প্রিয় জুটির সেই ম্যাজিক নস্টালজিয়া পর্দায় ফিরে পাওয়ার জন্য। বারবার প্রশ্নের মুখে পড়েছে ধূমকেতুর মুক্তি। এই বছরের গোড়া থেকেই এই ছবির মুক্তি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। ধূমকেতু রিলিজের ডেট একের পর একদিন পিছিয়ে গিয়েছে। আদৌ কি ছবি মুক্তি পাবে নাকি সবটাই রটনা? এই প্রশ্ন ঘুরে ফিরে এসেছে দর্শকের মনে। অবশেষে সেই প্রশ্নের উত্তর হিসেবে দেব এই ছবির মুক্তি দিয়ে ঘোষণা করেন সম্প্রতি। একই সঙ্গে সেই খবর দেন ছবির আরও এক প্রযোজক রানা সরকার ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। 14ই আগস্ট ছবির মুক্তির দিন হিসেবে ঘোষিত হয়। ছবি মুক্তি কবে? এই প্রশ্নের উত্তর মিললেও ভক্তদের মনে একই সঙ্গে আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তা হলো, ছবি মুক্তির আগে কতটা একসঙ্গে ধরা দেবেন দেব শুভশ্রী? আদৌ কি ছবির প্রচারে তারা এক হবেন? দেখা কি যাবে তাদের একসঙ্গে? শুক্রবার সেই অপেক্ষার অবসান ঘটল। শুক্রবার দিন বড় সড় চমক দিলে নিজেদের অনুরাগীদের দেব শুভশ্রী জুটি। এবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের আগামী ছবি নিয়ে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিলেন তারা। সেই ভিডিওতে তাদের দেখা গেলেও তা যে আলাদা আলাদাভাবে ক্যামেরাবন্দি হয়েছে তা বোঝাই যাচ্ছে। সেখানে তাদের বলতে শোনা যাচ্ছে, 12 বছর পর আমরা আবার একসঙ্গে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছে সিনেমা হলে মুক্তি পাচ্ছে ধূমকেতু। ধূমকেতু আসছে বড় পর্দায়। অবশেষে এই 14ই আগস্ট দেখা হচ্ছে সবার সঙ্গে বড় পর্দায় আমাদের ছবি ধূমকেতু। এই পোস্টারের পর কমেন্ট বক্সে উপচে পড়ছে নেটিজেনদের নানা মন্তব্য। পছন্দের জুটিকে রূপালী পর্দায় ফিরে পাওয়ার উচ্ছ্বাস স্পষ্ট তাদের কমেন্টেই। কেউ লিখছেন, দেবের আইডিতে শুভশ্রী এ যেন সত্যি ধূমকেতু। কেউ লিখছেন, অবশেষে আসছে, দারুণ লাগবে জুটিকে। কেউ আবার লিখছেন, হয়তো এটাই শেষবার। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছিল। দিন দুয়েক আগে দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। একই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তবে বর্তমানে নিম্নচাপটি ঝাড়খণ্ডে সরে গিয়েছে। যদিও নিম্নচাপের প্রভাবে 2-3 দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি হচ্ছে, কোথাও আবার ঝমঝমিয়ে চলছে বর্ষণধারা। রোদের তেজ নেই, তবে রবিবার থেকে আবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভিজবে কলকাতাও। গোটা রাজ্য জুড়ে টানা
বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে পশ্চিম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ফের বাড়বে বৃষ্টির দাপট। আবহাওয়া দপ্তর জানিয়েছে আবার সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা, সঙ্গে রয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ যা বর্তমানে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। পাশাপাশি পাঞ্জাব থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এই তিনটির প্রভাবে রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। শুক্র ও শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে এই কয়েকদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতার আশেপাশে পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু জেলায় পরিস্থিতি ভিন্ন। অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি, মুর্শিদাবাদের এই জেলাগুলিতে। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।